আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে সাধারণ জ্ঞানের একটা ক্লাসে। আমরা সবাই জানি আগামীকালকে আমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামীকালকে। তো এই পরীক্ষার একটা ডেমো টাইপের প্রশ্ন। আমরা জানি আমাদের সাধারণ জ্ঞানের 15 মার্কের উপর পরীক্ষা হয়ে থাকে। তো আমরা 15 মার্ক না, আমরা এর চেয়ে বেশি সংখ্যক প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে হাজির হয়েছি। শুধু প্রশ্নগুলো উত্তরই করব না, পাশাপাশি সেই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তয়নুর রহমান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। প্রীতি আক্তার, অরিন সালাম দিয়েছো, মাইশা সালাম দিয়েছো, চারু সালাম দিয়েছো, রাকিব সালাম দিয়েছো। ওকে, মনে হয় এটা আমাদের যারা জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিয়েছেন, শুধু জাহাঙ্গীরনগরই এই আবেদন করেছিলেন, জাহাঙ্গীরনগরের নিয়েই স্বপ্ন দেখেছিলেন, তাদের জন্য আমার সাথে হয়তো এটাই আপনাদের শেষ ক্লাস। যারা জাহাঙ্গীরনগরের কোর্সগুলোতে ছিলেন তাদের সাথে আমাদের শেষ ক্লাস। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং আপনারা কেমন আছেন একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, অনেকেই যাদের বাসা একটু অনেক দূরে দূরে, মানে সুনামগঞ্জ, সিলেট, রাজশাহী কিংবা মানে ঢাকার বাইরে যাদের বাসা, তারা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেও পড়েছেন আগামীকালকে পরীক্ষার জন্য। আমাকে একটু কাইন্ডলি এটাও জানাবেন যে ভাইয়া দোয়া করবেন, অবশ্যই দোয়া। আহ, এই ক্লাসের কারা কারা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসে এই ক্লাসটা করতেছি, এটা একটু কাইন্ডলি জানাবেন। ওকে, তো আপনাদের জন্য 30টা প্রশ্ন রেখেছি এই ক্লাসে। পাশাপাশি আজকে রাতে সাধারণ জ্ঞান আর কতটুকু পড়বেন, 30টা প্রশ্ন রেখেছি। আর আজ রাতে কতটুকু পড়বেন, 30টা এমসিকিউ রেখেছি। পাশাপাশি রাতে কি কি পড়বেন একটু সাধারণ জ্ঞান একটু বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো নেই কেন? ভালো নেই প্রীতি আক্তার, ভালো না থাকার কারণ কি? ভাইয়া কালকে রবিন ভাইয়া বলছিল জিকেতে প্যাসেজ আসতে পারে, কেমন প্যাসেজ আসতে পারে একটু জানাবেন। ওকে, অবশ্যই জানানো হবে কেমন প্যাসেজ আসতে পারে, কি হতে পারে, সব কিছু নিয়ে জানানো হবে। ওকে, আমি জেউতে, আচ্ছা প্রাপ্তি বলেছে সে জেউতে আছে। জাহানারা ইমাম হল থেকে সিয়ারা সামি বলেছে। তাসতিম বলে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মালিহা ইসলাম, ভাইয়া সিউটের রেজাল্ট কবে দিবে? আজকে কিংবা আগামীকালকের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে। আচ্ছা, আপনারা একটু কাজ করবেন, যেহেতু আপনাদের এই ক্লাসের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা একটু কাজ করবেন যে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের টাইম লাইন থেকে একটু শেয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনাদের। ওকে, ওকে, আমরা অনেকগুলো মানুষ এসে যুক্ত হয়েছে ক্লাসটাতে। চলেন আমরা প্রশ্ন দেখা শুরু করি। আমাদের জন্য কি ধরনের প্রশ্ন আজকের ক্লাসে আছে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা, আচ্ছা ওকে, প্রশ্নগুলো এমন হয়েছে কেন? এরকম প্রশ্নের কেউ মনে হয় উত্তর দিতে পারবে না, তাই না? তো চলেন আমাদের প্রশ্ন এখানে তাহলে এরকম দেখাচ্ছে, তো আমরা প্রশ্ন আমাদের আরও আছে, সেইগুলো নেওয়ার চেষ্টা করি। ওকে, দেখেন আমরা অলরেডি পেয়ে গেছি প্রশ্ন। ওকে, প্রথম যে প্রশ্নটা দেখেন, একটু মন দিয়ে দেখবেন, কারণ আপনাদের প্রশ্ন হবে সাবজেক্টিভ থেকে, তো এবং সাম্প্রতিক থেকেও প্রশ্ন হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সেটার চুলচেরা বিশ্লেষণ করবেন আজকের ক্লাসে। দেখেন প্রথম প্রশ্নটা কি বলেছে ভাইয়া আপুরা। প্রথম প্রশ্নটা বলেছে যে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে বা অনুযায়ী বর্ষা সেরা দেশ কোনটা? আপনারা একটু আপনাদের মতো করে উত্তর করার চেষ্টা করেন, আমরা একটু দেখার চেষ্টা করব। যেউ থেকে একটু দূরে আসি, ময়মনসিং আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। গেরুয়া থেকে, আচ্ছা। মাইশা রহমান, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এরকম প্রশ্ন আসুক। তো প্রশ্ন সি ইউনিটে যেহেতু একটু কঠিন হয়েছে, বি ইউনিটে ইনশাল্লাহ প্রশ্ন সহজই হবে, ভয় পেন না, ভয় পাওয়া যাবে না। তো প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে একটু আপনারা জানালে ভালো হয়। আপনারা বলতেছেন যে বাংলাদেশ, অনেকে বলতেছেন যে বাংলাদেশ। ইয়েস, এটার উত্তর হবে বাংলাদেশ। কেন এটা হয়েছে? এই যে ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, এই যে আমরা স্বৈর শাসক, আমরা কি করলাম? স্বৈর শাসক শেখ হাসিনাকে পতন করলাম। শেখ হাসিনাকে শেখ হাসিনাকে এত বছরের রাজত্ব শেষ করা, তাকে দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছে, এই জন্য আমাদেরকে এটা দেওয়া হয়েছে। এবং এই দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী বর্ষা সেরা বাংলাদেশ হলেও রানার আপ হয়েছে কোন দেশ? কেউ বলতে পারেন রানার আপ হয়েছে কোন দেশ? রানার আপ হয়েছে হচ্ছে সিরিয়া। কোন দেশ হয়েছে ভাইয়া? সিরিয়া। সিরিয়া কেন রানার আপ হয়েছে? দেখুন,
সিরিয়াতেও খুব রিসেন্টলি যে স্বৈর শাসক ছিল, স্বৈর শাসকের কিন্তু পতন ঘটিয়েছে তারা। সিরিয়াতেও কিন্তু স্বৈর শাসকের পতন হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, সহজ হবে এটা বলে আর কষ্ট দিয়ে না, ইনশাল্লাহ সহজ হবে। সিরিয়ার সেই স্বৈর শাসকের নাম কি ছিল? বাশার আল আসাদ। বাশার আল আসাদকে সরিয়ে মানে বাশার আল আসাদ যে স্বৈর শাসক ছিল সিরিয়ার, তারও কিন্তু পতন হয়েছে। তো এটার উত্তর কি হবে? বাংলাদেশ হবে। দেখেন পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি আছে, যে মেট্রো রেল চালুতে বাংলাদেশ বিশ্বের কততম? একটু আমি বলি। এরকম প্রশ্ন রাখার কারণ কি, আপনারা জানেন আপনাদের ইউআরপি, নগর ও অঞ্চল পরিকল্পনা, বাংলায় যদি বলি নগর ও অঞ্চল পরিকল্পনা থেকে প্রশ্ন হয়। একটু মন দিয়ে শোনেন, নগর ও অঞ্চল পরিকল্পনা থেকে কি হয় ভাইয়ারা? প্রশ্ন হয়। তো এই যে নগর ও অঞ্চল পরিকল্পনা থেকে কি ধরনের প্রশ্ন হয়? এখান থেকে বিভিন্ন মেগা প্রজেক্ট রিলেটেড প্রশ্ন হয়, মেগা প্রজেক্ট রিলেটেড প্রশ্ন হয়। এখান থেকে যেহেতু নগর নিয়ে, তো এখান থেকে প্রশ্ন হয় কেমন? এখান থেকে আপনাদের প্রশ্ন হতে পারে হচ্ছে এই যে ধরেন খুব রিসেন্টলি যে যমুনা রেল সেতু উদ্বোধন হইল, যমুনা রেল সেতু, প্রশ্ন হতে পারে ফ্লাইওভার নিয়ে। কি নিয়ে? ফ্লাইওভার নিয়ে। কারণ এর আগে কয়েকবার ফ্লাইওভার নিয়ে প্রশ্ন হয়েছে। প্রশ্ন ছিল নিচের কোনটি প্রথম ফ্লাইওভার প্রকল্প কোনটা, প্রথম ফ্লাইওভার কোনটা, কোন ফ্লাইওভারে টোল দিয়ে পার হতে হয়, কোন ফ্লাইওভারে টোল দিয়ে পার হতে হয়, কোনটায় টোল দিতে হয় না, আবার কোনটার কে উদ্বোধন করে কে, খালেদা জিয়া কোনটার উদ্বোধন করে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। কোনটা কোনটা কোন ফ্লাইওভারের দৈর্ঘ্য বেশি, এই যে ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। এরপরে দেখেন এখান থেকে আপনাকে আর কি জানতে হবে? ওয়াসা, এই যে নগরের পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনায় ওয়াসা, ওয়াসা সম্পর্কে জানলেন, ডেস্কো সম্পর্কে জানলেন। এই যে ব্যাপারগুলো যদি জানেন ইনশাল্লাহ, এবং আরো জানতে পারেন পৌরসভা, তার এরপরে আপনি সিটি কর্পোরেশন, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তো দেখেন এখানে বলা হয়েছে মেট্রো রেল চালুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম। আপনার এটার উত্তর কি করেছেন ভাইয়া? পুরা ভাইয়া এই রিসেন্ট জিকে তো মাথা খারাপ করে দিল। আচ্ছা একটু দ্রুত বলেন, এটা কততম বলেছেন? অনেকে 33তম বলেছেন। কেন 33তম বলেছেন? এইটা হচ্ছে 60তম। কততম? 60তম। এই যে মেট্রো রেল, আপনারা জানেন এই মেট্রো রেল সর্বপ্রথম এমআরটি লাইন 6 যেটা উদ্বোধন করে যায় আমাদের সদ্য সাবেক প্রধানমন্ত্রী বললে ভুল হবে, কারণ তিনি অনেকদিন আগেই গত হয়ে গেছে। ইনি উদ্বোধন করে যায়, এই উদ্বোধনটা করে যায় কবে? 28 ডিসেম্বর 2022 সালে। এবং 29 সাল থেকে এই ফ্লাইওভারটা জনগণের, সরি, এই এমআরটি লাইন 6 মানে মেট্রো রেলটা জনগণের উদ্দেশ্যে চালু করে দেওয়া হয়। এই প্রথম দিয়াবাড়ি থেকে এটার যাত্রা শুরু করে। এই প্রথম দিয়াবাড়ি থেকে কতদূর পর্যন্ত যাতায়াত করে? আগারগাঁও পর্যন্ত এই মেট্রো রেল যাতায়াত করত প্রথম, যখন 28 ডিসেম্বর 2022-এ এটা উদ্বোধন করা হয়। আপনাকে যদি প্রশ্ন করি, এই যে মেট্রো রেল, এই মেট্রো রেলের যে লোগো আছে, এই লোগোর ডিজাইনারকে বলেন তো? লোগোর ডিজাইনারকে একটু বলেন তো? এই যে মেট্রো রেলের যে লোগো আছে, এই লোগোর ডিজাইনারকে কেউ বলতে পারেন? এই লোগোর ডিজাইনারটাকে বলেন, এই লোগোর ডিজাইনারকে কেউ বলতে পারেন যারা ক্লাসটা করতেছেন? লোগোর ডিজাইনারকে? আলী আহসান নিশান হচ্ছে এই লোগোর ডিজাইনার। আচ্ছা ভাইয়া বলেন তো, মেট্রো রেল যেহেতু আসলো, এই মেট্রো রেলের, এই যে মেট্রো রেলের প্রথম চালকের নাম কি? প্রথম চালকের নাম কি? প্রথম চালকের নাম কি? এই মেট্রো রেলের প্রথম চালকের নাম কি বলেন তো ভাইয়া আপুরা? প্রোগ্রাম ভাইয়া একটু বিরক্ত করতে চাই, সি ইউনিটের রেজাল্ট কবে দিবে? সি ইউনিটের রেজাল্ট আজ কিংবা আগামীকালকে দিয়ে দিবে ইনশাল্লাহ। আজকেও দিতে পারে, আগামীকালকেও আপনাদেরকে দিতে পারে। সবাই বলতেছেন যে আলী হাসান, ইয়েস আলী হাসান হচ্ছে এই যে মেট্রো রেল, এই মেট্রো রেলের লোগোর ডিজাইনার। কিসের ডিজাইনার? লোগোর ডিজাইনার। আমি বললাম যে প্রথম চালকটাকে, প্রথম চালককে? হ্যাঁ, মরিয়ম আফিজা, মরিয়ম
আফিজা, মরিয়ম আফিজা হচ্ছে প্রথম চালক। তাহলে মেট্রো রেল কেন পড়তে হবে বললাম, যে মেগা প্রজেক্টগুলো আমাদের ইউআরপি নগর অঞ্চল পরিকল্পনার মধ্যে যেহেতু পড়ে, তো আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। তো তাইলে আমরা মেট্রো রেল প্রথম উদ্বোধন হয় 28 ডিসেম্বর 2022 সালে দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত, এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 29 ডিসেম্বরে। এরপরে দেখলাম এই মেট্রো রেলের লোগোর ডিজাইনার আলী হাসান নিশান, মেট্রো রেলের চালক হচ্ছে মরিয়ম আফিজা। এই মেট্রো রেল আমাদের বাংলাদেশের 60 মানে বিশ্বে কততম চালু করে, 60তম দেশ হিসাবে। তো আমাদের ভাইয়া আল্লাহ অনেক টেনশন হচ্ছে। ওকে, টেনশন করার কোনো কারণ নাই, একটু মন দিয়ে দেখেন, প্রশ্নগুলো দেখেন, ইনশাল্লাহ কাজে দিবে। ওকে, একটু কাজ করবেন, সেটা যেহেতু আপনাদের সাথে অনেকের সাথে শেষ ক্লাস, চাইলে একটু ক্লাসটা আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ভাইয়ার শেষ ক্লাস হিসাবে, এবং একটা করে রিয়্যাক্ট ও দিয়ে দিতে পারেন এই ক্লাসে। এটা চাইলে আপনারা পারেন, এটাকে নিয়ে জোর করার কোনো কিছু নাই। পরবর্তী প্রশ্ন দেখেন, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ সরকার কোন বন্ড ইস্যু করেছেন? কেউ বলতে পারেন এই প্রশ্নটা, বাংলাদেশ সরকার কোন বন্ড ইস্যু করেছেন? কোন বন্ড ইস্যু? এই যে বন্ড ইস্যুটা বাংলাদেশ সরকার করেছে, এই বন্ড ইস্যুতে সাহায্য করেছে হচ্ছে ইউএনডিপি। কে সাহায্য করেছে? ইউএনডিপি। ভাইয়া এই ক্লাসটাকে বি ইউনিটের জিকে কাভার হবে? আচ্ছা, বি ইউনিটের জিকে কাভার হবে কি না, বাট আমাদের আইডিয়া থেকে, আমাদের ধারণা থেকে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এই প্রশ্নগুলো করা হয়েছে। একটু বলেন, এটা সাহায্য করেছে, এই যে বন্ড ইস্যু, এটা সাহায্য করেছে ইউএনডিপি। এই যে বাংলাদেশ সরকার যে বন্ড ইস্যু করলো প্রথমবারের মতো, এই বন্ডটার নাম কি? এটা হচ্ছে, কি বলেন আপনারা সবাই? এই বন্ড ইস্যুটার নাম কি বলেন তো? অরেঞ্জ বন্ড। ইয়েস, সবাই বলতেছেন এটা অরেঞ্জ বন্ড। এটা কি বন্ড? অরেঞ্জ বন্ড। এই অরেঞ্জ বন্ডে, এই বন্ড ইস্যুতে, এই বন্ড করতে, এই অরেঞ্জ বন্ড করতে সাহায্য করেছে কে? ইউএনডিপি এটাতে সাহায্য করেছে। কে সাহায্য করেছে? ইউএনডিপি এটাতে সাহায্য করেছে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা একটু যাব, দেখি 3 নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি আছে। বলা হয়েছে বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটি বা কয়টি? এলডিসি, এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, তাই না? এলডিসি কি ভাইয়া? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। মানে কি ভাইয়া? স্বল্প উন্নত বা স্বল্প উন্নত, স্বল্প উন্নত, বা আপনি বলতে পারেন এটা স্বল্প উন্নত বানান ভুল হয়েছে মনে হয়, স্বল্প উন্নত, বা আপনি বলতে পারেন উন্নয়নশীল দেশগুলোর যে তালিকা, উন্নয়নশীল দেশগুলোর তালিকা, এই হচ্ছে এলডিসি। তো এই এলডিসিতে আপনারা জানেন বাংলাদেশ কিন্তু এলডিসির অন্তর্ভুক্ত হয় 1975 সালে, এই তালিকায় বাংলাদেশও যায় 1975 সালে। আপনারা জানেন 2026 সালে বাংলাদেশ কিন্তু এলডিসি থেকে মুক্তি পাবে, মনে করেন এই তালিকা থেকে বাদ যাবে কবে? 2026 সালে, এবং সেটা মুক্তি পাবে হচ্ছে নভেম্বর মাসের 24 তারিখে। নভেম্বর মাসের 24 তারিখে, 24 নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে মুক্তি পাবে। 24 নভেম্বর 2026 সালে। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 44টা, কারণ 13 ডিসেম্বর 2024 সালে একটা দেশ এই এলডিসি থেকে মুক্তি পায়। বলেন তো সেই দেশটার নাম কি? এখন দেশটার নাম একটু বলবেন আপনারা। সিউনিটের রেজাল্ট কবে দিবে? আজকে কিংবা আগামীকালকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা আমাকে একটু এটা বলবেন যে এই দেশটার নাম কি, একটু বলেন। এই দেশটার নাম কি একটু বলেন। এই দেশটা, এই যে 13 ডিসেম্বর 2024-এ একটা দেশ এলডিসি থেকে বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, যে একটা, কিংবা আপনারা যদি বলেন উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশগুলোর যে তালিকা, এই তালিকা থেকে মুক্ত পেয়েছে। বলেন। ইয়া, এই যে সানজানা মাহবুবের উত্তরটা হয়েছে, আর কারোর উত্তরই হয় নাই। সাউটম প্রিন্সিপো। ওকে, সবাই একটু লিখে নেন।
ওকে, প্রিন্সিপে ইয়াস। রাফি ভুটান না। ওকে 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 ওকে, 44টা। সবাই একটু ঝটপট উত্তর করে ফেলেন। পরবর্তী প্রশ্ন দেখেন আমাদের জন্য কি আছে। জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? আপনারা জানেন আমাদের এই এই অনুষদে মানে সমাজ বিজ্ঞান অনুষদে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে সেই সাবজেক্টটার নাম হচ্ছে অর্থনীতি, যেখানে আপনারা পড়লে আপনারা সার্টিফিকেট পাবেন, বিএসসির সার্টিফিকেট পাবেন, ব্যাচেলর অফ সায়েন্সের সার্টিফিকেট পাবেন এই অর্থনীতিতে পড়লে। তো দেখেন ভাই আপুরা, তো অর্থনীতি থেকে খুব বেশি কঠিন প্রশ্ন আপনাদেরকে করবে না, কারণ বি ইউনিটে এই সমাজ বিজ্ঞান অনুষদে সায়েন্সের অনেক স্টুডেন্ট ভর্তি হয় প্রত্যেক বছর। তো আমরা যদি আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, সেখানে 50 জন স্টুডেন্টের মধ্যে অলমোস্ট প্রায় 35 থেকে 36 জন হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো যদি এত স্টুডেন্ট যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার মানে আপনার মনে রাখতে হবে এখান থেকে অর্থনীতির খুব কঠিন প্রশ্ন আপনাকে করবে না। আপনাকে এই জিডিপি কিংবা আপনাকে পড়তে পারে সর্বোচ্চ বাজেট থেকে প্রশ্ন, আপনাকে কয়েকটা কি করতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে কয়েকটা অ্যাব্রিভিয়েশন, যে জিডিপির পূর্ণরূপ কি, জিএনপির পূর্ণরূপ কি, এই ছোট ছোট প্রশ্ন করতে পারে। কিংবা আপনাকে বলতে পারে যে কোন অর্থনীতিবিদদের একটু উক্তিগুলো একটু দেখার চেষ্টা করবেন, যদি উক্তি থেকে তেমন প্রশ্ন আসে না। এরপরে এখানে আমরা জাস্ট নমুনা একটা প্রশ্ন করছি, জিডিপিতে কোন খাতে অবদান সবচেয়ে বেশি। আপনারা উত্তর করতে থাকেন, আমি এখান থেকে একটু বিস্তারিত পড়ানোর চেষ্টা করি। দেখেন ভাই আপুরা, 2023-24 অর্থ বছর যদি দেখি একটু মন দিয়ে দেখবেন আপনারা। আচ্ছা, এই 23-24 অর্থ বছরে জিডিপির হিসাব যদি দেখি, এই যে 23-24 অর্থ বছরের জিডিপির হিসাব, এটার বেজ ইয়ার কত জানেন? এটার বেজ ইয়ার গত বছর বিউপিতে একটা প্রশ্ন আসছিল এই বেজ ইয়ার থেকে, তো আপনাদেরও আসতে পারে। মানে ভিত্তি বছর কত বলেন তো? ভিত্তি বছর কত? 2015-16, 2015-16 হচ্ছে ভিত্তি বছর। তো আমরা কি বলতেছি, অর্থনীতি মানে 2023-24 অর্থ বছরের জিডিপির হিসাব যদি আমরা দেখি, মোট জিডিপি কত? মোট জিডিপি হচ্ছে 50,48,027 কোটি টাকা মোট জিডিপি। সবাই একটু লেখেন, জাস্ট এভাবে মনে রাখবেন, আমি যেভাবে মনে রাখছি। আমি মনে রাখছি 50,48,027 কোটি টাকা। আপনি এভাবে মনে রাখতে পারেন, হ্যাঁ, আপনি এভাবে মনে রাখতে পারেন। এখন আপনাকে আরো কিছু এখান থেকে প্রশ্ন করি। যদি বলি জিডিপির প্রবৃদ্ধির হার কত, আপনাকে প্রশ্ন করতেই পারে এই জিডিপির প্রবৃদ্ধির হার কত, কোনটা? 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত? একটু বলেন আপনারা, সবাই একটু বলেন কত বলেন তো? প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। কত পার্সেন্টেজ? 5.82%। একটু দেখেন আপনারা। এরপরে যদি আমরা বলি, যদি 2000, এটা তো গেল 23-24, আমরা যদি বলি 24-25 অর্থ বছরের লক্ষ্যমাত্রা কিন্তু এক বছর বেশি হবে। 24-25 অর্থ বছরের জিডিপির লক্ষ্যমাত্রা কত? জিডিপির লক্ষ্যমাত্রা যে রকম প্রশ্ন হতে পারে, মানে একটু চুল ছেঁড়া বিশ্লেষণ করতেছি এক একটা প্রশ্নে, যদি আপনারা বুঝতে পারেন তাহলে বড্ড ভালো। এই লক্ষ্যমাত্রা হচ্ছে 6.75%। কত পার্সেন্টেজ? 6.75%। বাহ, অনেকে উত্তর করে ফেলতেছেন। আর যদি বলি, এখন প্রশ্নে আসেন, বলেছেন জিডিপি কোন খাতে অবদান সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি খাতে। কোন খাতে? কৃষি খাতে। দ্বিতীয় অবস্থানে শিল্প, তৃতীয় অবস্থানে সেবা। তাহলে 1, 2, 3, এই দেখেন সিরিয়ালি করেই দেওয়া আছে। অপশন কিন্তু এভাবে সিরিয়াল করেও দেওয়া থাকতে পারে। এখন কৃষি খাতে এটার অবদান হচ্ছে 11.02%। কৃষি খাতের অবদান হচ্ছে 11.02%। তাইলে দেখেন এখান থেকে কতগুলো হয়ে গেল। না, জাহাঙ্গীরনগরে আজকে কোনো পরীক্ষা ছিল না। দেখেন এই 5 নাম্বার প্রশ্ন থেকে কতগুলো জিনিস আমরা জানলাম। একটু মন দিয়ে শোনেন, আর ক্লাসটা যদি পারেন একটু শেয়ার দিয়ে রাখবেন কি? ক্লাস শেয়ার দিয়ে শেষবারের মতো আমি আপনাদের কাছে জানতে চাই, শেষবারের মতো ক্লাসটা কি আপনারা শেয়ার দিয়ে রাখবেন কিনা, এবং একটা করে রিয়াক্ট, একটা করে শেয়ার। মাত্র কয়েকটা শেয়ার হয়েছে, তার মধ্যে মানে আমার শেয়ারই সবচেয়ে বেশি।
না, জিডিপিতে কৃষি খাত। আচ্ছা, সেবা 51.04। আচ্ছা আচ্ছা, সেবা খাত হবে। ওকে ওকে, তো এখানে সেবা হবে। আচ্ছা আচ্ছা, ওকে, এই প্রশ্নটা যদি আমার ভুল হয়ে থাকে, ওকে, আমরা যদি এটা ভুল করে থাকি, যদি ভুল হয়ে থাকে আমি একটু চেক করে নেই, ক্রস চেক করে নেই। আপনারা একটু থাকেন, একটা সেকেন্ড একটু থাকেন, ক্রস চেক করে নেই। হ্যাঁ, একটু থাকেন। প্রশ্নটা ছিল জিডিপিতে যে খাতে সবচেয়ে অবদান বেশি। আচ্ছা, একটু ক্রস চেক করে নেই। কোন অর্থ বছর? আচ্ছা, 23-24 অর্থ বছর, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা একটু দেখেন, আমি পরবর্তীতে আপনাদের গ্রুপগুলোতে একটু জানিয়ে দিব। পরবর্তী প্রশ্ন দেখেন, COP30 কনফারেন্স অফ পার্টিস এর অনুষ্ঠিত হবে কোথায়? আপনারা জানেন এই যে COP30 কনফারেন্স অফ পার্টি, এইটা যে অনুষ্ঠিত হবে 30তম, সেটা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বাট ভাইয়া, এখানে তো ব্রাজিল দেওয়া নাই, তাইলে এখানে কি শহরগুলোর নাম দেওয়া আছে? তো ব্রাজিলের কোন শহরে হবে? ব্রাজিলের হচ্ছে বেলেম শহরে হবে। কোন শহরে হবে? বেলেম শহরে হবে। তো এটার উত্তর আমরা কি দিব? বেলে দিব। উত্তর কি দিব? বেলে দিব। উত্তরটা কি দিব? বেলে দিব। উত্তরটা কি দিব? বেলে দিব। ওকে, আচ্ছা, 6 হচ্ছে ব্রাজিলে, বাট আপনারা, আচ্ছা, বেলেম শহরে হবে ফার্স্ট ভাই। আচ্ছা, সেবা হবে। ওকে, ইটস ওকে, যে ওটা সেবা হবে আমরা মেনে নিলাম, এটা হবে সেবা হবে। আচ্ছা, বেলেম শহর ব্রাজিল, ব্রাজিলের বেলেম সিটিতে। বেলেম সিটিতে, এটা মুছে দিই, আমরা জাস্ট মনে রাখবা যে বেলেম সিটি ব্রাজিল, ব্রাজিলের বেলেম শহরে। পরবর্তী প্রশ্ন, পলিথিনের বিকল্প, কিসের বিকল্প? সোনালী ব্যাগ তৈরি করেন কারা? সোনালী ব্যাগ, পলিথিনের বিকল্প হিসাবে সোনালী ব্যাগ তৈরি করে কে? সোনালী ব্যাগ তৈরি করে কে? উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর, এইটার উত্তর কি হবে? নাম্বার 7। একটু নাম্বার দিয়ে একটু উত্তর করেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা আপনারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন, আপনারা জানেন আমাদের পড়ানোর সার্ভিস থেকে শুরু করে আমরা চেষ্টা করি যে আপনাকে মানে বোঝানোর যতটুকু দরকার, একদম আনলিমিটেড ক্লাস হয় লিজেন্ড কেয়ারে। যদি কেউ অল ইন ওয়ান কোর্সে ভর্তি হতে চান, যদি কেউ অল ইন, সাগর ভাই কমেন্ট করেছে ভাইয়ের ক্লাস হচ্ছে 8টায়, সবাই থাকবেন ইনশাল্লাহ। সাগর ভাই আপনাদের জন্য অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে, এবং হয়তো অনেক ভালো কিছু দিবে আজকের ক্লাসে, সেইখান থেকে আপনারা কমনও পেয়ে যেতে পারেন। তো যদি কেউ এইটাতে ভর্তি হতে চান, মানে আমাদের অল ইন ওয়ান কোর্সে, আপনারা জানেন আমাদের আগামী পরশু থেকে আমাদের অল ইন ওয়ান কোর্সের নতুন করে আবারও ক্লাস শুরু হবে। তো খুব সামান্য টাকা দিয়ে, 999 টাকা দিয়ে আপনারা পেজে ইনবক্স করে কিংবা আমাদের ইনবক্স করে, আমাকে ইনবক্স করে ভর্তি হতে পারবেন। ওকে, এবং এই ক্লাসের মাধ্যমে যে ভর্তি হতে পারবেন তার জন্য কয়েক টাকা ডিসকাউন্ট আছে আমাকে মেসেজ দিলে। ওকে, তো এটার উত্তর কি হবে? নাম্বার 7, একটু উত্তর করেন, এটার উত্তর কি হবে? মোবারক আহমেদ খান। ইয়েস, সবাই বলতেছেন মোবারক আহমেদ খান হবে এইটার উত্তর। নাম্বার 8 যে প্রশ্নটা দেখেন, বলা হয়েছে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত লক্ষ্যমাত্রা 9 কোনটা? 3-0 তত্ত্ব আমরা জানি, জিরো কার্বন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন, জিরো আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, আর একটা কি ছিল? আচ্ছা, আমরা জানি যে জিরো কার্বন মানে হচ্ছে জিরো কার্বন নিঃসরণ, জিরো দারিদ্র এবং জিরো বেকারত্ব, এই যে এই তিনটা। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে এখানে এই 0 প্লাস্টিক। আপনারা জানেন যে এই 3-0 তত্ত্বটা দিয়েছে কে? আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা দিয়েছে, মোহাম্মদ ইউনূস এটা দিয়েছে। এই যে 3-0 তত্ত্ব, এটা কবে দেয়? এটা দেয় হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে, তাই না ভাইয়া আপুরা? সাধারণ সভার অধিবেশনে।
সাধারণ অধিবেশনে। তাহলে এটা কবে দেয়? জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এইটা দেয়। তো এই যে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন, এটা শুরু হয় মূলত 10 সেপ্টেম্বর 2024 সালে এটা শুরু হয়। বাট যদি বলা হয় ভাইয়া এই সাধারণ অধিবেশনটা কবে আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়, আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু শুরু হয় হচ্ছে 24 সেপ্টেম্বর 2024 সালে, এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয় 24 সেপ্টেম্বর, এবং এই সাধারণ অধিবেশনটা শেষ হয় হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 সালে। 30 সেপ্টেম্বর, একটু মনে রাখবেন একটা দিন বন্ধ ছিল, সেটা হচ্ছে 29 সেপ্টেম্বরে এই সাধারণ অধিবেশনটা বন্ধ ছিল। সাধারণ এই জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে একদিন বন্ধ ছিল। এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 27 সেপ্টেম্বরে এই সাধারণ অধিবেশনে ভাষণ দেয়, এবং তার এই ভাষণে একটা অংশ ছিল হচ্ছে এই 3-0 তত্ত্ব। 27 সেপ্টেম্বর তিনি ভাষণ দেয়, এবং এই ভাষণের একটা অংশ ছিল 3-0 তত্ত্ব, যেখানে তিনি শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ এবং শূন্য দারিদ্র্য নিয়ে কথা বলে। যেখানে কোনটা ছিল না? শূন্য প্লাস্টিক যেখানে ছিল না। ওকে, এত ব্যবসা কেন্দ্রিক কেন আপনারা ভাই? আচ্ছা, ওকে, মাসুম সওগাত, কাব্য ভাই জিন্দাবাদ। ওকে, ওকে, 326 জনের মতো আমাদের এখনো অডিয়েন্স আছে। পরবর্তী প্রশ্ন দেখেন, বলা হয়েছে বাংলাদেশে কোন সালে প্রথম বয়স্ক ভাতা চালু হয়? একটু উত্তর করেন যে কোন সালে প্রথম বয়স্ক ভাতা চালু হয়? বয়স্ক ভাতা চালু হয় এপ্রিল মাসে 1998 সালে। কেন এপ্রিল মাসে হইল বলেন ভাই? কারণ এই বয়স্ক ভাতাটা চালু হয় হচ্ছে বাজেটের মাধ্যমে। 97-98 অর্থ বছর, 1997-98 অর্থ বছরের বাজেটে, অর্থ বছরের বাজেটে এই বয়স্ক ভাতাটা চালু হয়। আপনারা জানেন বাজেট কোন মাসে হয়, কারণ আবারও বলতেছি, আপনারা যারা আগামীকালকে ভর্তি পরীক্ষা দিতে আসবেন, অবশ্যই বাজেট, অর্থনৈতিক সমীক্ষা এবং হচ্ছে কিছু অ্যাব্রিভিয়েশন এই অর্থনীতি রিলেটেড এবং অর্থনীতিবিদদের উক্তি, এই 4টা জিনিস অবশ্যই একটু দেখে আসার চেষ্টা করবেন আগামীকাল পরীক্ষা দিতে আসার সময়। অর্থনীতির জন্য একটু মাথায় রাখবেন এই ব্যাপারগুলো। বুঝতে পারছেন আমার কথা? লিজেন্ড কেয়ারের পাশে 24 সাল থেকে আসি ইনশাল্লাহ, পরবর্তীতেও তোমাদের চাই। এইখানে যারা ক্লাস করতেছো, যারা লিজেন্ড কেয়ারের ক্লাস করতেছো, যারা দীর্ঘ দিন ধরে লিজেন্ড কেয়ারের সাথে আছো, তোমরা যদি আগামীকালকে চান্স পেয়ে যাও, কিংবা সি ইউনিটে চান্স পেয়ে যাও, কিংবা বি ইউনিটে চান্স পেয়ে যাও, তোমাদের সুযোগ রয়েছে লিজেন্ড কেয়ারের সাথে থাকার। কিভাবে থাকবা? তোমরা হয়তো আমাদের জায়গায় দাঁড়িয়ে কথা বলবা আর কিছুদিন পরে, কিংবা আমাদের যে বইগুলো আছে, খন্দকার জিকে, বিউপি বুস্টার, জেও বুস্টার, তারপরে জাহাঙ্গীরনগর জিকে, চাইলে এই বইগুলোতেও তুমি লেখকের কাজগুলো করতে পারবা ইনশাল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তো যারা লিজেন্ড কেয়ারের সাথে ছিলেন তারা আবারও লিজেন্ড কেয়ারের সাথে থাকতে পারবেন, এটা একদম 100%। আচ্ছা, কাব্য ভাই বেস্ট, ইস্তিয়াক আহমেদ বলেছে। ওকে, আচ্ছা, এক্সট্রা করে ভাই সি ইউনিটের জন্য এত ভালো করে পড়েও ফুল। আচ্ছা, সি ইউনিটের কথা এখন বাদ দিই, যা হয়েছে হয়েছে। তো দেখেন, প্রশ্ন করেছে সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান ও সদস্যগণের শপথ বাক্য পাঠ করান কে? আমরা একটু দেখি। আমরা প্রথমে উপরে একটু রাষ্ট্রপতির কথাটা লিখি, শাহাবুদ্দিন চুপ্পুর কথাটা লিখি, রাষ্ট্রপতির কথাটা লিখি। এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করায় আমরা যদি একটু বড় করে দেখি, যে ইনি শপথ বাক্য পাঠ করায় প্রধানমন্ত্রী, বর্তমানে হচ্ছে প্রধান উপদেষ্টা, অথবা আপনি লিখতে পারেন প্রধান উপদেষ্টা। কি লিখতে পারেন? প্রধান উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করায়। শুধু প্রধান উপদেষ্টাই না, এখানে অন্য অন্য উপদেষ্টাও অন্য অন্য উপদেষ্টাকেও শপথ বাক্য পাঠ করায়, এবং অন্য অন্য যে মন্ত্রী থাকে তাদেরকেও হচ্ছে শপথ বাক্য পাঠ করায় হচ্ছে এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আর কাকে শপথ বাক্য পাঠ করায়? রাষ্ট্রপতি আর শপথ বাক্য পাঠ করায় হচ্ছে স্পিকার অথবা
এবং ডেপুটি স্পিকার, অথবা বললে ভুল হবে, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করায়। রাষ্ট্রপতি আর কাকে শপথ বাক্য পাঠ করায়? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায়। কাকে? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায়। এইবার আসেন এই যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কাকে কাকে শপথ বাক্য পাঠ করায়? প্রধানমন্ত্রী দুইজন মানুষকে শপথ বাক্য পাঠ করায়। দুইজন বললে ভুল হবে, দুই শ্রেণীর মানুষকে। সিটি কর্পোরেশনের যে মেয়র থাকে, এই সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ বাক্য পাঠ করায়। আর কাকে পাঠ করায় ভাই? জেলা পরিষদের যে চেয়ারম্যান থাকে, যারা জেলা পরিষদের চেয়ারম্যান থাকে তাদেরকে শপথ বাক্য পাঠ করায়। ওকে, মানলাম। স্পিকার কাকে কাকে পাঠ করায়? স্পিকার কিন্তু আবার এই রাষ্ট্রপতিকে পাঠ করায়, আর কাকে পাঠ করায়? আর হচ্ছে সংসদ সদস্যদের। কাদের পাঠ করায়? সংসদ সদস্যদের পাঠ করায়। আর এই প্রধান বিচারপতি কাকে কাকে পাঠ করায়? হিসাব নিরীক্ষক, মহা হিসাব নিরীক্ষককে শপথ বাক্য পাঠ করায়। আর কাকে পাঠ করায়? এই যে কর্ম কমিশনের চেয়ারম্যানকে। তাইলে এই প্রশ্নটার উত্তর কি হবে ভাই বোনেরা? এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর অবশ্যই হবে প্রধান বিচারপতি। আমরা আবেগে যেন আমরা ভুল করে না বসি। এটার উত্তর কি হবে ভাইয়া? এটার উত্তর হবে প্রধান বিচারপতি। ভাইয়া, আপনি সেদিন বাইক নিয়ে যাচ্ছিলেন, আমি পরীক্ষা শেষে আসতেছিলাম, আমার সামনে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা বর্ণা, তোমার সামনে দিয়ে গিয়েছিলাম, বাট তোমার সাথে কথা হয়েছে কিনা জানি না। এরপরেও কালকে যদি কেউ আমাদের সাথে বা আমার সাথে কথা বলতে চান, দেখা করতে চান, আপনার এতদিনের পরিশ্রমে জমানো নোটগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই চলে আসবেন পরীক্ষা শেষ করে শহীদ মিনারে। অবশ্যই একটু দেখা করে যাবেন। যাদের সাথে এতদিন আপনাদের ক্যামেরাতে দেখা হয়েছে, সামনাসামনি দেখা হলে আমাদেরও যেমন একটু আবেগে আপ্লুত হয়ে যাব, আপনাদেরও ভালো লাগবে। দেখবেন আমার সাথে দেখা হলে আমি নামটা জিজ্ঞেস করি। যদি আপনার ফেসবুক আইডির নাম রিয়েল হয় তাহলে আপনাকে আমি চিনতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখি আমাদের জন্য কি আছে। তার আগে আমাকে একটু কাইন্ডলি বলবেন আজকের ক্লাসটা কে কে শেয়ার করেছেন? আচ্ছা, শহীদ মিনারে আমরা থাকবো, আগামীকালকেও থাকবো, সারা দিন ব্যাপী যতক্ষণ আপনাদের পরীক্ষা চলে আপনাদের জন্য থাকবো। ওই দিন সারাদিন অপেক্ষা ছিলাম ভাই, আমরা শহীদ মিনারে ছিলাম। ওকে, একটু আগে ঘুরে আসলাম চুমকি শহীদ মিনারে। দেখেন, আমাদের এখানে যদি বাজে কোনো কমেন্ট করেন, সেই উত্তরটা আমাদের দিতে হয় না, আমাদের স্টুডেন্টরাই দিয়ে দেয়। আমরা এতটা ভালোবাসার জায়গায় ভাই, আমাকে চিনবেন? হ্যাঁ চুমকি, নাম বললেন, নাম চিনবো। শেয়ার দিয়েছি রুমি, আমি জাস্ট ছবি তুলতে আসবো। ওকে লামিয়া জান্নাত, ওকে শরীফুল ইসলাম, আমি শেয়ার করেছি, ধন্যবাদ ভাই। আমার জন্য একটু দোয়া করবেন, সবার জন্য দোয়া ভাইয়া। কে কে আমিও দেখেছি কিন্তু বাইকে, কিন্তু পেছনে কে যেন ছিল। আচ্ছা, বাইকের পেছনে আমার ছোট বোন ছিল খুব সম্ভবত। ওকে, দেখো প্রশ্ন করা হয়েছে ইলামিত্র কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? ইলামিত্র কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? ইলামিত্র অংশগ্রহণ করেছিলেন এই তেভাগা আন্দোলনে। কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? সবাই একটু মনে রাখবেন, তেভাগা আন্দোলনে। এই তেভাগা আন্দোলনটা শুরু হয় কবে? 1946 সালের ডিসেম্বরের দিকে শুরু হয়, এবং এই তেভাগা আন্দোলন চলমান ছিল 1948 সাল পর্যন্ত। তেভাগা আন্দোলনটা চলমান ছিল। তেভাগা আন্দোলনে মূলত কারা অংশগ্রহণ করে? এই যে চাষিরা অংশগ্রহণ করে। এই আন্দোলনের চাষিরা মূলত অংশগ্রহণ করে, কারণ কি এই আন্দোলনের মূল বিষয় ছিল চাষিরা যে চাষ করে ওরা পাবে হচ্ছে এই চাষকৃত যে ফসল হয় এই ফসলের 2% পাওয়ার জন্য, এবং যারা জমির মালিক তাদেরকে 1% দেওয়ার জন্য, মানে 3/2 তারা রাখার জন্য, 1 ভাগ মালিককে দেওয়ার জন্য এই আন্দোলনটা করে। এই আন্দোলনের ইলামিত্র জড়িত ছিল। এই আন্দোলনটা দেখেন রংপুর এবং দিনাজপুর অঞ্চলে ম্যাসিভ আকার ধারণ করে। কোন কোন অঞ্চলে? রংপুর, দিনাজপুর অঞ্চলে এই আন্দোলনটা কি ম্যাসিভ আকার ধারণ করে। আপনারা জানেন এই যে দিনাজপুরে কিন্তু হাজী দানেশ ইউনিভার্সিটি আছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে তেভাগা আন্দোলনের জনক কিন্তু বলা হয় এই হাজী দানেশকে। এই তেভাগা আন্দোলনের জনক বলা হয় কিন্তু হাজী দানেশকে, মনে থাকবে। তাহলে বিষয়টা ক্লিয়ার? আল্লাহ তুমি এই ক্লাসে সবগুলো কমন ফেলাফ জিকে পড়ে নিয়ে। আচ্ছা,
কখন পড়ুক আর না পড়ুক আপনার কনফিডেন্সটা একটু বাড়ায় রাখবেন। আশা রাখা যায় এরকম আমি যে ব্যাখ্যামূলক কথা বলতেছি হয়তো এরকম জায়গা থেকে প্রশ্ন চলে আসবে। ভাইয়া সিওর ক্লাস নেবেন না? অবশ্যই। আপনাদের যে অল ইন ওয়ান কোর্স চালু হচ্ছে সেখানে আপনাদের আরইউ, সিইউ, জিএসটি এবং এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি সব কিছুর ক্লাস ইনশাল্লাহ হবে সেইখানে। ভাইয়া আপুর সাথে দেখা করেছি, আচ্ছা রাব্বি ইসলাম বলেছে। পরবর্তী প্রশ্ন দেখেন, বলা হয়েছে কি যে স্টেলা মেরিস 15 জাহাজটি 15 লেখা হয় নাই, কোন কোম্পানি তৈরি করেছে? এই জাহাজটা কোন কোম্পানি তৈরি করেছে? স্টেলা ম্যারিস জাহাজটি কোন কোম্পানি তৈরি করেছে? এই জাহাজটা তৈরি করেছে বাংলাদেশের একটা কোম্পানি। সেই কোম্পানির নাম হচ্ছে আনন্দ শিপইয়ার্ড। আনন্দ শিপইয়ার্ড। এবং দেখেন এই জাহাজটা কিন্তু 2008 সালে রপ্তানি করা হয়। কি করা হয় ভাইয়া? রপ্তানি করা হয়। কাদের কাছে রপ্তানি করা হয়? ডেনমার্কের কাছে রপ্তানি করা হয়। ক্লাসের শেষে অবশ্যই সাজেশন দিব যে আপনি এই লাস্ট কয়েকটা দিন মানে এই লাস্ট আজকের রাতে কি পড়বেন আর লাস্ট চোখের সামনে কোনটা দেখবেন, মানে এই রাতে আপনি কি দেখবেন সাধারণ জ্ঞানে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত ক্লাসে থাকেন। এই যে ডেনমার্ক কিন্তু আমরা পড়েছিলাম যে এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তাই না? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান শব্দের অর্থ কি? বা নর্ডিক অঞ্চলের দেশ, তাই না? স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বা কি বলি আমরা, যেটাকে বলি নর্ডিক অঞ্চলের দেশ। নর্ডিক অঞ্চলের দেশ কয়টা ভাইয়া? 5টা। এই যে ফিডে আসুন, মনে আছে আপনাদের? মহাদেশ পরিচিতিতে পড়িয়েছিলাম। এই ফিনল্যান্ড বাদ দিয়ে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে এগুলোর মুদ্রার নাম কি? মুদ্রার নাম ক্রোনা। ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ফিনল্যান্ডের রাজধানী কি? হেলসিঙ্কি। মনে আছে এই ব্যাপারগুলো? তো এটার সঠিক উত্তর কি হবে? আনন্দ শিপইয়ার্ড। কি হবে? আনন্দ শিপইয়ার্ড এটার উত্তর হবে। ওকে, আবারও বলতেছি ক্লাসের শেষে আপনাদের বলবো যে আর কতটুকু পড়বেন আজকে রাতে আর কি পড়বেন সবকিছু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ক্লাসটা কে কে শেয়ার দিয়েছেন একটু কাইন্ডলি বলবেন। মাত্র কয়েকটা শেয়ার হয়েছে, আমি চাইবো যে শেষ ক্লাস আপনারাও স্মৃতি হিসাবে রাখেন, আমিও স্মৃতি হিসাবে রাখি। মাত্র 80টা শেয়ার আর 20টা দিয়ে দিলে মনের আশা পূর্ণ হবে। মাত্র 200টা রিয়্যাক্ট, বাট আমরা এখানে ক্লাসে 200 মানুষের বেশি এই ক্লাসে এখন পর্যন্ত আসি। আচ্ছা বলে দিব আর কি পড়বেন ইনশাল্লাহ, বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, 23তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কে? দেখেন ভাইয়া বিগ ফ্যান, শেয়ার দিয়েছি। ওকে, রাব্বি ইসলাম শেয়ার দিয়েছে। ওকে, আমি এই যে হাফসা, থ্যাংক ইউ। রাব্বি ইসলাম শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস শেয়ার দিছি ভাই, থ্যাংক ইউ। স্টাডি করার টাইমই নাই। আচ্ছা, একটু চোখের সামনে দেখবা, তোমাকে অনেক বেশি পড়তে বলতেছেন আজ শেষ রাতে, একটু দেখার চেষ্টা করবা, সেইগুলো আমি বলে দিব শেষ পর্যন্ত। ওকে, রুবা মাত্র লাইভে আসলা নাকি? ওকে, মাইশা সবগুলো ওকে। আচ্ছা, আমি ক্লাসে শেষ করে কল করি। দেখো শেয়ার ডান বলেছে রাফি, থ্যাংক ইউ রাফি। রাফির সাথে দেখা হয়েছিল। ওকে, মনে আছে কার সাথে দেখা হয়েছিল? মনে আছে। তো এটার উত্তর ভাই আজকে হাইয়েস্ট স্টুডেন্ট ছিল 370 জন দেখলাম ভাই। না, এর আগেও বেশি ছিল, 300-400 প্লাস 450 স্টুডেন্ট ক্লাস করেছে। ওকে, তো আমাদের বন্ধু মোকসেদ আলী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমার বন্ধু, সে আমাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম মোকসেদ। ওকে, বলা হয়েছে যে 23তম ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কোনটা? কারা? এটার উত্তর একটু ঝটপট করবেন, আমিও। হ্যাঁ, এটার উত্তর একটু ঝটপট করবেন, যারা ক্লাস করতেছেন একটু ঝটপট উত্তরটা করবেন। হ্যাঁ, সবাই একটু উত্তর করবেন। কানাডা, মেক্সিকো এবং আমেরিকা, 3টা দেশ বলতেছেন তাই না? 3টা দেশ বলতেছেন। ওকে, কয়টা দেশ? 3টা দেশ বলতেছেন। এটা কোন আমেরিকার দেশ? আমার সালামের জবাব দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম মোকসেদ। তো এই 3টা দেশ আপু কল দিছে মনে হয়, আমার ছোট বোন কল দিছে। উত্তর আমেরিকার দেশ কয়টা? উত্তর আমেরিকা মহাদেশ পড়িয়েছিলাম আপনাদেরকে। উত্তর আমেরিকার দেশ কয়টা ভাইয়া? 3টা। এই 3টা দেশ মনে রাখার একটা উপায় ছিল কাম, CUM, কাম। কাম মানে আশা। এই C ফর কানাডা, U ফর ইউনাইটেড আমেরিকা, M ফর মেক্সিকো। এই 3টা দেশই 23তম ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। তো এই যে কানাডা
মেক্সিকো এবং আমেরিকায় তিনটা দেশ কি করবে 23তম যে ফুটবল বিশ্বকাপ হবে এটা আয়োজন করবে। আচ্ছা, আগামীকালকে পাবেন ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখেন, বাংলাদেশের প্রথম ওয়াই আকৃতির সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? আবারও বলতেছি, নগর ও অঞ্চল পরিকল্পনা থাকার কারণে আপনাদের কিন্তু এই সেতু, ফ্লাইওভার, এরপরে ব্রিজ, এই জায়গাগুলো থেকে আপনাদের প্রশ্ন থাকবে। এবং আপনাদেরকে কিন্তু আমি ওই যাতায়াত ব্যবস্থাটাও পড়িয়েছি, যে রেল যোগাযোগ, তারপরে হচ্ছে পেইড বাসে কিন্তু এগুলো পড়িয়েছি, একটু দেখবেন, শেষ মুহূর্তে এসেও দেখবেন। তো এটার উত্তর কি হবে? এটা কোন নদীতে, ওয়াই আকৃতির সেতুটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? তিতাস নদীর উপর নির্মিত হয়েছে। এবং এটার নাম কিন্তু ছিল শেখ হাসিনা তিতাস সেতু, মানে শেখ হাসিনা রিলেটেড, শেখ হাসিনার নাম দিয়ে সেতুটার নাম ছিল। ওকে, এটা আচ্ছা আচ্ছা, এই যে রাহাত আরাফ, আচ্ছা এরকম কিছু ফেক আইডি বিভিন্ন অন্য অন্য কোচিং এর পোলাপান থাকে, তারা কি করে, তারা হচ্ছে ক্লাসে এসে আমাদেরকে, আমাদের যে কনসেন্ট্রেশন তারা ব্রেক করার জন্য অনেক বাজে কমেন্ট করে। আমরা চেষ্টা করব তাদের কমেন্টগুলো একটু অ্যাভয়েড করার, যদি খুব বেশি ডিস্টার্ব হয় আমরা তাকে গ্রুপ থেকে বের করে দিব। হ্যাঁ, ওকে, এটার উত্তর কি হবে? তিতাস। এটার উত্তর কি হবে? ওয়াই আকৃতির সেতু হচ্ছে তিতাস সেতু। পরবর্তী প্রশ্ন, নগরের কোন যানের সাথে ধাক্কা লাগলে আহত ব্যক্তিকে আইনগতভাবে জরিমানা করা যায়? বলেন তো এটার উত্তর কি হবে? বলা হয়েছে নগরের কোন যন্ত্রের সাথে বা যানের সাথে, যান মানে যান চলাচল, সাথে ধাক্কা লাগলে আহত ব্যক্তিকেই, ধরো এসে ধাক্কা দিল, এই একটা গাড়ি এসে ধাক্কা দিল, ধাক্কা দিল হচ্ছে আমারে, এই যে আমি মানুষ দাঁড়ায় আছি, আমারে এসে মারলো ধাক্কা, বাট আমি কি হলাম? জরিমানার শিকার হলাম। এটা কোন গাড়ি বলো তো? কে কে জানো এই প্রশ্নের উত্তরটা? একটু ঝটপট উত্তর করবা। ঠেলা গাড়ি, ইয়েস। এটার উত্তর ভাইয়া, আজ আমার প্রথম ক্লাসে উপস্থিত আমি, ভাইয়া আমি, ভাই আজ প্রথম আপনার ক্লাসে উপস্থিত। ওকে, প্রথম ক্লাসে কোশ্চেন সলভ ক্লাসে এসে কি করবা? যেটা পড়াই সেটা ইনশাল্লাহ থেকেও শিখতে পারবা। পরবর্তী প্রশ্ন, ইকো পার্কের নিচে কোনটি দেখা যায়? মানে ইকো পার্কে নিচের কোনটি দেখা যায়? ইকো পার্কে কি দেখা যায়? ইকো পার্কে আমরা জানি ইকো পার্কে কি দেখা যায়, দেখেন তো। অবশ্যই ইকো পার্ক, গাছ গাছালি দেখা যাবে, ফল ফুল দেখা যাবে, কীট পতঙ্গ দেখা যাবে। যখন যেখানে গাছ আছে সেখানে তো অবশ্যই কীট পতঙ্গ দেখা যাবে। এখানে কি দেখা যায় না? এখানে বন্য প্রাণী দেখা যায় না। ক্লাসে আসি, ক্লাসে আসি। এটাই কি দেখা যায় না ভাইয়া? বিভিন্ন বন্য প্রাণী কিন্তু এই ইকো পার্কে দেখা যায় না। কি দেখা যায় না ভাইয়া? পুরা বন্য প্রাণী দেখা যায় না। নাম্বার 17, এই দেখেন, আপনাদের একটু বলি, আমাদের সাবজেক্ট আছে নৃবিজ্ঞান, মানে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট আছে বি ইউনিটে। আমরা জানি সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্ন হয়, বি ইউনিটে আছে হচ্ছে নৃবিজ্ঞান নামে একটা সাবজেক্ট আছে ভাইয়া আপুরা। তো এই নৃবিজ্ঞান থেকে দেখবেন গত বছর কতগুলো প্রশ্ন হয়েছে। হ্যাঁ, এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়? এখান থেকে হয় বাঙালি জাতির উৎপত্তি হয়েছে কিভাবে, বাঙালি জাতির উৎপত্তি হয়েছে কিভাবে, তারপরে মানব জাতির জন্ম হয়েছে কিভাবে, মানব জাতির জন্ম। এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন হয়, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন হয়। হ্যালো, ক্লাসে লাইভে আছি, বলো। না না না, আমি লাইভে আছি আব্বু, ক্লাস চলতেছে। এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন হয়, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন হয়। এরপরে প্রশ্ন হয় কোথা থেকে? এই বি ইউনিটের দেখেন, বাঙালি জাতি থেকে, মানব জাতির জন্ম থেকে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন হয় এখানে। এখানে আপনার এবং এই যে সম্পর্ক কোনটা, ক্রস কাজিন কোনটাই, এই সম্পর্ক রিলেটেড প্রশ্ন হয়ে থাকে, এই সম্পর্ক রিলেটেড প্রশ্ন হয়ে থাকে। তো একটু এগুলো একটু দেখার চেষ্টা করবেন। তো দেখেন এখানে বলা হয়েছে, ভাই ভাবিকে টাইম দিয়েন ভাইয়া, আমার বাবা ফোন দিছে, আব্বু বলতেছি, তারপরেও কথা, তোমরা কি সব কথাবার্তা বলো। দেখো নিচের কোনটি ক্ষুদ্র নিগোষ্ঠী সমতল অঞ্চলে বসবাস করে? আমি কিন্তু আপনাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্লাসে খুব চমৎকার করে বুঝিয়েছি। সাঁওতাল,
সাঁওতাল বসবাস করে কোন অঞ্চলে? রাজশাহীর এই অঞ্চলে, প্রধানত রাজশাহীর এই অঞ্চলে বসবাস করে। রাজশাহী তো অবশ্যই সমতল, তাহলে প্রথম উত্তরটাই আমরা দিয়ে দিতে পারবো যে এটা সমতল। এখন যদি আমরা বলি ভাইয়া মারমা, আচ্ছা উফ ওকে, তো এখন আপনাকে এখানে কিছু প্রশ্ন করি। সাঁওতালদের একটা নাচ আছে, বলেন তো এই নাচটা কি? ক্লাসে পড়িয়েছিলাম, সাঁওতালদের একটা নাচ আছে, এই নাচটা কি বলেন তো? সাঁওতালদের উৎসবের নাম কি বলেন তো? উৎসব, দুইটা প্রশ্ন করলাম, একটা উৎসব করলাম, একটা নাচ করলাম, বলেন তো উৎসব কি? কালকে 9টায় C1 এর এক্সাম। আচ্ছা, আরে ভাই বাপ বলে সম্বোধন করলাম, আমার বাপ কল দিছে, তারপরেও তোরা কত কিছু বলিস ভাইয়া। একটা ব্যাটারি খুব ডিস্টার্ব করেছে, ব্যাটারিকে লাথি মেরে দাও ভাই, ক্লাসে একটা ভাইরাস ঢুকছে, প্লিজ দেখেন। ওকে, আমরা ক্লাস শেষ করে তাকে আমরা রিমুভ করে দেবো ইনশাল্লাহ। নাচটা কি ছিল ভাই? সাঁওতালদের নাচ কি? ঝুমুর নাচ। তাহলে ঝুমুর নাচ কোন অঞ্চলের নাচ? অবশ্যই, যেহেতু রাজশাহীতে বসবাস করে, রাজশাহী অঞ্চলের নাচ। উৎসব কি বলেন তো ভাই? 14, আচ্ছা 14 নাম্বার, 16 নাম্বার তো আগে চলে গেছি। 16 নাম্বার কি প্রশ্ন ছিল? আচ্ছা আমরা একটার পরে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, উৎসব কি ভাইয়া? উৎসব হচ্ছে সোহরাই উৎসব, সোহরাই উৎসব পালন করে এরা। তাহলে সাঁওতালরা সোহরাই উৎসব পালন করে। সাঁওতালদের নাচ হচ্ছে ঝুমুরু নাচ, সাঁওতালদের নাচ হচ্ছে ঝুমুরু নাচ। বলেন তো এই যে সাঁওতাল বিদ্রোহ দিবস কবে বলেন তো? সাঁওতাল বিদ্রোহ দিবস কবে বলেন তো? সাঁওতাল বিদ্রোহ দিবস বলেন তো? সাঁওতাল বিদ্রোহ দিবস কবে বলেন তো? সাঁওতাল বিদ্রোহ দিবস একটু বলেন তো, সাঁওতাল বিদ্রোহ দিবস কবে? একটু বলেন সবাই, যারা যারা ক্লাসে আছেন আপনারা একটু বলবেন যে সাঁওতাল বিদ্রোহ দিবস কবে? সাঁওতাল বিদ্রোহ দিবস। বাপরেও, তোরা বউ বানায় দিস, হ্যাঁ এদের অবস্থা খুবই খারাপ। আচ্ছা হ্যাঁ, ঝুমুর নাচ, রিপোর্ট মারো সবাই। ওকে, কেউ বাজে কমেন্ট করবে না, করলে লাথি। ওকে, ঝুমুর নাচ, হ্যাঁ ঝুমুর নাচ। তো দেখেন সাঁওতাল বিদ্রোহ দিবস কবে? ঐশী বিশ্বাস বলেছে 30 জুন। ইয়েস, উত্তর হয়েছে। সাঁওতাল বিদ্রোহ দিবস হচ্ছে 30 জুন। সাঁওতালদের উৎসব সোহরাই, সাঁওতালদের উৎসব সোহরাই, সাঁওতালদের নাচ ঝুমুর নাচ। সাঁওতালরা প্রধানত রাজশাহী অঞ্চলে বসবাস করে। সাঁওতালদের ভাষা কি বলেন তো? এরা কোন ভাষায় কথা বলে? এদের ভাষা কি বলেন তো? এদের ভাষা হচ্ছে মুন্ডা ভাষা। কি ভাষা ভাইয়া? মুন্ডা ভাষা। আবারও যদি বলি, সাঁওতাল রাজশাহীতে বসবাস করে, ভাষা মুন্ডা। সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। সাঁওতাল বিদ্রোহ দিবস 30 জুন। সাঁওতালদের নাচ হচ্ছে ঝুমুর নাচ, মনে থাকবে? যদি প্রশ্ন আসে এখান থেকে, পারবেন তো? পারবেন কিনা একটু বলেন না, পারবেন কিনা? ওকে, পরবর্তীতে আসেন, পরবর্তী অপশন দেওয়া আছে হচ্ছে মারমা। তো মারমারা প্রধানত কোথায় বসবাস করে বলেন তো? মারমারা প্রধানত কোথায় বসবাস করে? মারমারা তো ভাই জানি বান্দরবনে প্রধানত বসবাস করে, বান্দরবান। কোথায়? বান্দরবনে প্রধানত মারমারা বসবাস করে। কোথায় বসবাস করে? মারমারা কোন ধর্মের হয়ে থাকে? মারমারা ভাইয়া বৌদ্ধ ধর্মের হয়ে থাকে। কোন ধর্মের হয়ে থাকে? বৌদ্ধ ধর্মের হয়ে থাকে এই মারমারা। কোন ধর্মের হয়ে থাকে? বৌদ্ধ ধর্মের হয়ে থাকে হচ্ছে এই মারমারা। তো পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী অপশন হচ্ছে চাকমা। চাকমারা প্রধানত কোথায় বসবাস করে বলেন তো? চাকমা, চাকমারা প্রধানত রাঙ্গামাটিতে বসবাস করে। কোথায় বসবাস করে? রাঙ্গামাটিতে প্রধানত বসবাস করে চাকমা। চাকমারা কোথায় বসবাস করে? রাঙ্গামাটিতে বসবাস করে চাকমা। মনে আছে আপনাদের? তো তাইলে এখানে হ্যাঁ মারমা, গারো, মাতৃতান্ত্রিক। ইয়েস, আমরা ওই যে একটা কথা মনে রেখেছিলাম যে গেদা খাগা, মারা আমাদের পাবনার ভাষায় বলে এগেদা খাগা, খাতে হচ্ছে খাসিয়া এবং গারো, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক। ওকে, এত কষ্ট করে পড়লাম, প্রতিদান পাবো তো ইনশাল্লাহ পাবেন। আগে অ্যান্সার দিলে দাম পাই না ভাই। আচ্ছা সৌরভ, এই যে অ্যান্সার দিয়ে দিলাম, তোমার নাম বলে দিলাম, এটার উত্তর কি হবে? সাঁওতাল হবে। উত্তর কি হবে এটার? সাঁওতাল হবে এটার উত্তর। আচ্ছা, কে যেন একটা প্রশ্ন করেছিল 16 নাম্বার, ইকো পার্ক। না, এটা হবে না ভাইয়া। ফুল ফল তো থাকবে, বিভিন্ন বন্য পানি দেখা যায় না। ইকো পার্কে বন্য পানি দেখা যায় না, ইকো পার্কে বন্য পানি দেখা দিলে তো যাইতেই না তোরা। এরপরে দেখেন ক্রস কাজিন কারা। ক্রস কাজিন কারা একটু বলেন তো, ক্রস কাজিন কারা হয়? ক্রস কাজিন আসলে হয়, ধরেন মায়ের, আপনার মা আছে না, মায়ের ভাই আছে না, মায়ের ভাইয়ের যে সন্তানগুলো থাকে এরা হয় ক্রস কাজিন, সন্তান থাকে।
আবার বাপের বাপের বোনের সন্তানগুলো, বোনের সন্তান, তাহলে ক্রস কাজিন কারা হয় একটু মনে রাখবেন যে আপনার মায়ের ভাইয়ের সন্তান মানে মামার সন্তান আর ফুপুর সন্তান, মানে আপনার মায়ের ভাই হবে আর বাপের কি হবে, বাপের হচ্ছে বোন। তো এখানে দেখেন মামা তো ভাই বোনের কথা নাই, তো এটা উত্তর নাই। দ্বিতীয় অপশন বাপের বোন, বাপের বোনের সন্তানদের আমরা কি বলি, ফুফাতো ভাই বোন। উত্তর কি হবে এটার, উত্তর হবে ক। তাহলে ক্রস কাজিন কারা, ক্রস কাজিন হচ্ছে মায়ের হবে ভাই, মা ভাই, মানে তারা ভাই বোন আর আমার বাপরা ভাই বোন, মারা ভাই বোন বাপরা ভাই বোন, এদের যে সন্তানগুলো হবে এটা হচ্ছে ক্রস কাজিন। এরা কি হয়, এরা হয় হচ্ছে ক্রস কাজিন, মনে থাকবে। ওকে, তাহলে ক্রস কাজিন আমরা মুখস্থ করবো না, জাস্ট আমরা মনে রাখবো যে আমার মায়ের যে ভাই আছে তার সন্তানরা আর আমার বাপের যে বোন আছে তার সন্তানরা হবে হচ্ছে ক্রস কাজিন। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, আমাদের 18টা প্রশ্ন শেষ। এই যে পলিগামিটা কি, পলিগামিটা কি কেউ বলতে পারেন যে পলিগামি কি? ওয়ান অল কোর্সে অ্যাডমিট হতে চাই ভাইয়া, ভাইয়া কমেন্ট, ভাইয়া কমেন্ট পড়ছেই না। আচ্ছা, অবশ্যই অ্যাডমিট হতে পারবা, রিঅ্যাক্ট দিয়েছি, নক দিলে ইনশাল্লাহ অ্যাডমিট হতে পারবা। ওকে, এত সহজ আল্লাহ। আচ্ছা, মোকসেদ আলী বলেছে এত সহজ আমার বন্ধু। ওকে, পলিগামিটা কি ভাইয়া, পলিগামি কি বলেন তো, পলিগামি কি? পলিগামি হচ্ছে আপনারা যারা একের অধিক বিয়ে করতে চান সেটা বহু বিবাহ, ইয়েস বহু বিবাহ, এটা কি পলিগামি হচ্ছে বহু বিবাহ। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাব, নাম্বার 20 কি দেওয়া আছে, বিজিবি স্ট্যান্ডস ফর। তো আমরা বারবারই বলি যে বি ইউনিট যেটা সমাজ বিজ্ঞান অনুষদ, এখানে একটা অ্যাব্রিভিয়েশন থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। তো দেখেন এখানে বলা হয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশ রাইফেলস, বর্ডার গার্ড বাংলাদেশ। দেখেন আমার কাছে মনে হচ্ছে এই দুইটা উত্তর হতে পারে ক এবং গ, বাকি দুইটা হবে না। তাহলে এই দুইটা উত্তর দিলে তো আমার পরীক্ষায় উত্তর হচ্ছে না, আমি নাম্বার পাচ্ছি না। তো এখান থেকে আমাকে একটা বেছে নিতে হবে। তো বলেন তো এটার উত্তর কি হবে? এই যে বলা হয়েছে যে বিজিবি স্ট্যান্ডস ফর, বিজিবি, এটার এই ক এবং গ এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা উত্তর মনে হচ্ছে একটু কাইন্ডলি জানাবেন। বর্ডার গার্ড বাংলাদেশ, অফ বাংলাদেশ না। আহারে আহারে আহারে, উত্তর হবে এটা হবে না, উত্তর হবে গ, বর্ডার গার্ড বাংলাদেশ। কি হবে, বর্ডার গার্ড বাংলাদেশ হবে। হ্যাঁ মাইশা, বর্ডার গার্ড বাংলাদেশ হবে, অফ হবে না। এটার উত্তর হবে কি, গ নাম্বার, উত্তর হবে কি গ নাম্বার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে? এ প্রশ্নের উত্তর কোনো ব্যাখ্যা দরকার নাই, এ প্রশ্নের উত্তর আমি জানি, আপনারা এমনিতেই পারবেন। শরীফুল ক, গ, গ, প্রাপ্তি গ। আচ্ছা, ছেলেরা চায় 4 বিয়ে করতে, সুন্নাত। আচ্ছা, হ্যাঁ 4 বিয়ে করতে চায়। ওকে, পরবর্তী প্রশ্ন নাম্বার 21, বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? আপনারা জানেন ভাই বোনেরা, আমাদের এখানে লোক প্রশাসন এবং আপনারা একটু একটা কাজ করবেন, লোক প্রশাসন এবং সরকার রাজনীতি আছে, তো এই ধরনের প্রশ্ন হতে পারে। একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আমাদের যে বাংলাদেশের বিভিন্ন সংস্থা আছে, যেমন বার্ড আছে, বার্ড যেটা আছে হচ্ছে কুমিল্লাতে, বার্ড আছে, তারপরে আরডিএ আছে, এই সংস্থাগুলো কোথায় একটু দেখে আসার চেষ্টা করবেন। ওকে, এটা কে করে, এটা করে স্পিকার। ওকে, সবারই উত্তর হয়েছে, স্পিকার না করলে কে যেন করবে বলে দিয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখেন নাম্বার 22, পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিক, পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিক কোন রাষ্ট্রের? এই যে পোর্ট ব্লেয়ার দ্বীপ, এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এটা কি ভারতের, ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল। তাহলে তো অবশ্যই এটা ভারতের, কোন রাষ্ট্রের এটা, এটা ভারতের মধ্যে রয়েছে। এবং এটা কিন্তু আগে কার মালিকানায় ছিল বা কাদের দখলে ছিল? এই পোর্ট ব্লেয়ার দ্বীপ আগে কার দখলে ছিল? আগে যুক্তরাজ্যের দখলে ছিল, এখন কাদের দখলে? এটা ভারতের দখলে। এবং ভারতের এটা একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে এই পোর্ট ব্লেয়ার দ্বীপ। ওকে, এটার উত্তর কি, 22 নম্বরের উত্তর কি, সবাই একটু করেন গ। 22-এর ক কে করেছে রে? কান ধরে নিজে উঠবোস কর। ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? এই প্রশ্নের উত্তরটা মনে হয় আমি কাব্য দিলে অন্যায় হবে, কারণ
এই যে কোন মহাদেশের কোনটা দীর্ঘতম, কোনটা ক্ষুদ্রতম, কোনটা মাঝারি, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা খাটো, কোনটা বেটে, সবকিছু, এবং তাদের উৎপত্তিস্থল, তাদের পতন স্থান, সবকিছু কিন্তু আপনাদেরকে পড়িয়েছি। আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? কাপু ভাই, দ্য লিজেন্ড কেয়ার স্পিকার। ওকে, বলেন। ভলগা বলেছেন। আচ্ছা, ইয়েস, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। এই ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায় যেন? এই একটা ধরলাম পাহাড়, পাহাড়টার নাম হচ্ছে ভলদাই পাহাড়। কি পাহাড়? এই ভলদাই পাহাড়। এই ভলদাই পাহাড়ে উৎপত্তি হয়েছে ভলগা নদীর। কি নদী? ভলগা নদী। এটার পতন হয়েছে কোথায়? পতন হয়েছে কোথায়? কাস্পিয়ান সাগরে। কোন সাগরে? কাস্পিয়ান সাগরে। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা ভাইয়া পুরা? ইউরোপের তো এটা দীর্ঘতম দেখলাম। যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই দ্বিতীয় দীর্ঘতম কোনটা, উত্তর কি দিবেন? দ্বিতীয় দীর্ঘতম। যদি প্রশ্ন করি ভাই দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা, তাহলে কি দিবেন বলেন তো? যদি আমরা প্রশ্ন করি, যদি প্রশ্ন হয় ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা, বলেন তো দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? এটা তো দেখলাম হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী ভলগা নদী। কি দেখলাম? ভলগা। দ্বিতীয় দীর্ঘতম কোনটা? দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে দানিউব নদী। এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দানিউব নদী। মনে থাকবে এগুলো? আচ্ছা ইস্তিয়াক, অনেক দোয়া এবং ভালোবাসা, তোমার প্রতি অনেক দোয়া রইল। ইনশাল্লাহ আগামীকালকে আরো ভালো কিছু করতে যাচ্ছ তোমরা। অনেক মন থেকে দোয়া। এই ক্লাসে যারা যুক্ত আছো আমি চাইবো যে তোমরা সবাই চান্স পাও। আমরা আবারও কোনো একদিন লাইভে আসবো এই রেজাল্টের পরে, যেন সবাই আবারও এভাবে কমেন্ট করতে পারো। তোমাদের দেখে ভালো লাগে। আমার ক্যাম্পাসে জুনিয়র হয়ে আসো, এর চেয়ে শান্তির কিছু আমাদের কাছে হবে না। মাসুম সওগাত ভাই আমাদের জন্য অনেক কষ্ট করছেন। ওকে, পরবর্তী প্রশ্ন, বায়াফ্রা অঞ্চলটি কোন মহাদেশের? এটা কোন মহাদেশের অঞ্চল? আমি একটু বলি, আপনাদের ভূগোল থেকে প্রশ্ন হবে। কোথা থেকে প্রশ্ন হবে? ভূগোল থেকে। ভাইয়া ভূগোল থেকে কি পড়ব? ভূগোল থেকে পড়বেন মহাদেশ পরিচিতি। কয়েকটা মহাদেশের ক্লাস আপনাদের লিজেন্ড কেয়ারের পেজে আছে, কয়েকটা পেইড ব্যাচে আছে। পরিচিতি। কি পড়বেন? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়বেন। বাংলাদেশের ভূপ্রকৃতি পড়বেন। ভূপ্রকৃতি পড়বেন। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা টেখা গিয়েছে সেগুলো সব পড়িয়েছি। এই ব্যাপারগুলো ভূগোলে দরকার। এবং আহামরি কঠিন জিনিস আসবে না যেটা আপনি পারবেন না, কারণ এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে বেশি স্টুডেন্ট, প্রায় মানে অলমোস্ট প্রায় 60 থেকে 70% স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে যারা এই বি ইউনিটে চান্স পায়। তো ভয় পাওয়ার এখানে কিছু নাই। তো বলা হয়েছে বায়াফ্রা কোন অঞ্চলটি কোন মহাদেশের? এটা হচ্ছে আফ্রিকার। কোথাকার? আফ্রিকার একটা বিচ্ছিন্নবাদী একটা দেশ। কেমন দেশ? বিচ্ছিন্নবাদী একটা দেশ। কেমন দেশ? বিচ্ছিন্নবাদী একটা রাষ্ট্র। যে রাষ্ট্রটা স্বাধীনতা লাভ করেছে কার কাছ থেকে? এই রাষ্ট্রটা স্বাধীনতা লাভ করেছে হচ্ছে নাইজেরিয়ার কাছ থেকে। কাদের কাছ থেকে? নাইজেরিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে খ নাম্বার। উত্তর কি হবে এটার? উত্তর হবে এটা খ নাম্বার। আর্টস পায় না নাকি? হ্যাঁ, অনেক চান্স পায়। আমি বললাম যে 60-40% হয়। সায়েন্সের স্টুডেন্ট প্রায় 60% চান্স পেয়ে যায়। এর পেছনে সবচেয়ে বড় অবদান রাখে হচ্ছে ম্যাথের 20 মার্ক। আপনারা যারা রবিন ভাইয়ের ক্লাস করেছেন, লিজেন্ড কেয়ারের ক্লাস করেছেন, আমি আশা করি 18 থেকে 19 আপনারা এখানে ইজিলি পাবেন। এই ম্যাথই আপনাদেরকে আগায় রাখবে ইনশাল্লাহ। তো একটা প্রশ্ন দেখে যদি আপনার মানে আরেকটা রেজাল্ট খারাপ করে ফেলেন, তাহলে এই লসটা কার হবে? আপনার হবে। এই লসটা কার হবে? আপনার হবে। আপনারা কেন এই রেজাল্ট নিয়ে এখনো ভয় পাচ্ছেন? মানে সি ইউনিট নিয়ে এখনো কথা বলতেছেন। সি ইউনিট নিয়ে আর কোনো কথা বলাই আমি মনে করি না আপনাদের উচিত হবে। তো মাত্র 87টা শেয়ার। তো আমরা শেষ ক্লাস হিসাবে, স্মৃতি হিসাবে আর কি 100টা সেঞ্চুরিটা করে দেওয়া যায় না ভাইয়ের ক্লাসে? জানেন আপনারা করবেন কিনা, বাট আপনাদের কাছে চাওয়া আছে যে আপনারা মাঝে মাঝে কেউ আইসা কয় রেজাল্ট দিছে। আচ্ছা
একটু বলেন না, এই শেষ ক্লাসে এখনো আমাদের অনেকগুলো প্রশ্ন বাকি আছে। একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, গণিতে আর আইকিউ মিলে 20-21 পেলে হবে ইনশাল্লাহ। তো আমরা কি এটা একটা ক্লাসে লাস্ট ক্লাস ভাইয়ের, যেহেতু জাহাঙ্গীরনগরের জন্য শেষ ক্লাস, সেখানে কি একটা সেঞ্চুরি? আচ্ছা, আপনার ক্লাস দেখে কাল এক্সাম শেয়ার ডান। সুপ্তি এই যে কথা রেখেছে, প্রতি শিফটে কয়জন নেয় এটা কেমনে বলবো যে কয়জন। আচ্ছা ভাইয়া, এই ক্লাসটা আগে করলে 1 মার্ক কমন পাইতাম, ওইটা ভুল করে আসছি। কোনটা ভুল করে আসছো আবরার জয়? আচ্ছা মাসুম সওগাত, চান্স তো পাবে 86 জন। তাসনিম, আমি সায়েন্সের ভাইয়া, জিকে কোনোদিন পড়ি নাই। আচ্ছা, আর কি শেয়ার দেওয়া যায় না? আর শেয়ার কি দেওয়া যায় না? 5টা শেয়ার দিলাম ভাইয়া, চুমকি থ্যাংক ইউ ভাইয়া। কাটমার্ক কেমন থাকবে বি ইউনিটে? প্রশ্ন হয় নাই এখনো, তো কাটমার্ক কেমনে বলি বলো? প্রশ্ন তো হোক, আগে প্রশ্ন দেখো কেমন প্রশ্ন হয়েছে। রাব্বি শেয়ার করেছো শুনেছি, লালমাই পাহাড়ের সাথে নিচের কোনটি সম্পৃক্ত? লালমাই পাহাড়, আমরা জানি ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 3 ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এরপরে হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান, এবং আরেকটা ভাগ কি ভাইয়া? আরেকটা ভাগ হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কোথায় ভাইয়া আপুরা? এইটা তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ভাইয়া আপুরা, তাই না? এটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা যে এই অঞ্চলটা আর এখানে ময়মনসিংহ অঞ্চলটা, এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এখানে বলেছে লালমাই পাহাড়ের কথা। কিসের কথা বলেছে? লালমাই পাহাড়। আমরা জানি টারশিয়ারি গেল, এই যে এগুলো হচ্ছে টারশিয়ারি, টি টি এবং টি, এগুলো হচ্ছে টারশিয়ারি। এবং প্লাইস্টোসিন কালের সোপান কি? আমরা জানি 8% জায়গা জুড়ে আছে প্লাইস্টোসিন কালের সোপান, যেটা হচ্ছে আমরা বলি যে কুমিল্লার লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড়, রাজশাহীর বরেন্দ্র অঞ্চল, তারপরে গাজীপুরের ভাওয়ালের গড় এবং গাজীপুরের ভাওয়ালের গড় এবং টাঙ্গাইলের মধুপুর। এই যে 4টা জায়গা, 4 দুগুণ 8 আমরা মনে রাখছিলাম, তাই না? তো দেখো কুমিল্লার লালমাই, কুমিল্লার লালমাই, এই যে এখানে লালমাইয়ের কথাই বলেছে। তো এটা কিসের অংশ? প্লাইস্টোসিন কালের সোপান। এখানে প্লাইস্টোসিন কালটা উল্লেখ করে নাই, কিন্তু সোপান কথাটা কিন্তু ঠিকই উল্লেখ করেছে। উত্তর কি হবে? সোপান ভূমি। উত্তর কি হবে এটার? সোপান ভূমি হবে। এটার উত্তর কি হবে? সোপান ভূমি হবে। একটু ঝটপট উত্তর করো, এটার উত্তর কি হবে? সোপান ভূমি হবে। এইটা কোথা থেকে প্রশ্নটা করেছে? তোমাদের এখানে ভূগোল নামে একটা সাবজেক্ট আছে, ভূগোল থেকে এই প্রশ্নটা করেছে। ভূগোল ও পরিবেশ কি থেকে করেছে? ভূগোল ও পরিবেশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। কোথা থেকে করা হয়েছে? ভূগোল ও পরিবেশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। ভাই ভূগোল ছিল এগুলো। আচ্ছা, আগে থেকেই পারো, মাশাআল্লাহ। আগে থেকে পারলে তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন, অনাস্থা ভোট এর ইংরেজি প্রতিশব্দ কোনটা? অনাস্থা ভোট, অনাস্থা ভোটের ইংরেজি প্রতিশব্দ কোনটা? এই প্রশ্নটার একটু উত্তর করো তো। অনাস্থা ভোটের ইংরেজি প্রতিশব্দ কোনটা? 90টা শেয়ার আর 10টা যদি দাও তাহলে কি হইব? একটা ইতিহাস রচনা হইব। মাত্র 362টা লাইক। তো একটা করে রিঅ্যাক্ট অন্তত দিয়ে দিতে পারো ক্লাসে, লাইক কিংবা লাভ। তোমরা ভালোবাসো না জানি, লাভ তো দিবা না, কিন্তু লাইক অন্তত কি আমরা পেতে পারি নাকি? না, লাইকও পাওয়ার যোগ্য না আমাদের যে ক্লাসটা হচ্ছে সাধারণ জ্ঞানের, এটা কি আমরা লাইকও পাওয়ার যোগ্য না? আবার বলতেছি, ক্লাস শেষে সাজেশন পাবা, তো ক্লাসের শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ। জিকে পারি না কখনোই, লামিহা জান্নাত। ওকে, অনাস্থা ভোট, এটা হচ্ছে ভোট অফ নো কনফিডেন্স। উত্তর কি হবে? এটার উত্তর হবে ভোট অফ নো কনফিডেন্স। এটার উত্তর কি হবে? ভোট অফ নো কনফিডেন্স। এটার উত্তর কি হবে? ভোট অফ নো কনফিডেন্স হবে এটার উত্তর। আচ্ছা, গ, সবাই এটার বি উত্তর করো, বি উত্তর করো, ভোট অফ নো কনফিডেন্স। মিম বলেছে ভাই সায়েন্সের হয়ে কিভাবে পারবো ভূগোল। আচ্ছা, ভূগোল তো খুব বেশি কঠিন হয় না। তোমরা যারা বেসিক ক্লাস করেছো আমাদের, যারা তোমরা জাহাঙ্গীরনগরের ভূগোল ক্লাস করেছো জাহাঙ্গীরনগরের জন্য এবং আমাদের বেসিক ক্লাস করেছো, তাদের সমস্যা হবে না। রিয়েক্ট তো আমি দিলাম আজ। আচ্ছা, এনামুল হক, থ্যাংক ইউ এনামুল তোমাকে। সালমাইরা, আমার লাভ পাইছেন ভাইয়া? সবার ভালোবাসা পেয়েছি, বাট সবাই তো আর ভালোবাসে না, এই জন্য রিয়েক্টটা অনেক কম। দেখো, হল অফ ফ্রেম, এখানে ফ্রেম বানানটা ভুল হয়েছে।
FARM হবে। আচ্ছা, এই 27 নম্বর প্রশ্নটা একটু পরে আসি, কারণ এটা নিয়ে কথা বলার আছে। এই প্রশ্নটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র, কথাটা কে বলেছেন? আমি রাষ্ট্র, আপনাদেরকে ইতিহাসে পড়িয়েছিলাম এই কথাটা। আমি রাষ্ট্র কথাটা কে বলেছেন? আমি রাষ্ট্র, এটা বলেছেন চতুর্দশ লোই। এবং আর একজন বলেছিলেন এই কথাটার অনুরূপ, বলেন তো কে বলেছিলেন এই কথাটার অনুরূপ? তিনি এই চতুর্দশ লুইয়ের অনুরূপ এই কথাটা আরেকজন বলেছিলেন, বলেন তো কি তার নাম? পড়িয়েছিলাম ইতিহাসে, বলেন তো তার নাম কি? তার নাম কি এইটা বলেন। এইটা তো সবাই জানেন চতুর্দশ লুই, আর একজন বলেছিলেন, তার নাম কি বলেন তো? আরে ভাই, চতুর্দশ লুই তো জানলাম ভাইয়া, কালকের জন্য দোয়া করবেন, যেহেতু একটা সিট যেন হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, একটু বলেন। ইয়েস, খিলজি। কোন খিলজি? নূরজাহান বলেছেন খিলজি। আরে রোজিনা আক্তার হিটলার বানাই দিছে ভাই রে ভাই, দেখছো অবস্থা। আলাউদ্দিন খলজি, কে বলেছিলেন? আলাউদ্দিন খলজি। কেন ভুলে যান তোমরা, কেন ভুলে যাও? ইতিহাস তো পড়িয়েছি, যদি এরকম প্রশ্ন একটা দুইটা আসে কেন উত্তর করতে পারবা না তোমরা? এই যে আবার বখতিয়ার খিলজি বানায় দিয়েছে, হাহারে। আলাউদ্দিন খলজি, ইয়েস। C1 নিয়ে কেউ কিছু বলেন? C1 নিয়ে আপনারা একটু শেষ সময় বিভিন্ন ভাস্কর্য ভাস্কর্য এবং তার ভাস্করগুলো একটু দেখার চেষ্টা করেন। বিভিন্ন চিত্রকলা বা চিত্র অঙ্কন এবং তার নাম, এবং এটা আন্তর্জাতিক বাংলাদেশ। যেমন যদি বলা হয় পটেটো ইটার্স, এটার চিত্রকরকে পটেটো ইটার্স, এরকম প্রশ্ন থাকতে পারে। এবং দেখেন যে কোনটা কোন অঞ্চলের গান, কোন অঞ্চলের গান, কোনটা কোন অঞ্চলের গান, কোনটা কোন অঞ্চলের নাচ, এইগুলো একটু দেখার চেষ্টা করবেন। ভাষা আন্দোলন কেন্দ্রিক যে নাচ, নাটক, গান এগুলো আছে, ভাষা আন্দোলন কেন্দ্রিক যে নাটক গানগুলো আছে। এরপরে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে নাটক গানগুলো হয়েছে, এই ব্যাপারগুলো একটু দেখবেন। পাশাপাশি আপনার বেসিক ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ C1 ইউনিটেও আপনি ভালো করবেন। এই ব্যাপারগুলো একটু দেখে যাবেন, এবং যদি বেসিক ভালো থাকে এই ইউনিটেও আপনারা ভালো করবেন। ভাইয়া কালার নিয়ে একটু কিছু বলেন ভাইয়া। কালার কি? কালার বুঝি নাই। তয়ানুর রহমান, কালার কোন কালারের কথা বলেছো? বুঝি নাই। আচ্ছা, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ স্মৃতি ও 2024-এর গণ অভ্যুত্থানকে অমর করার লক্ষ্যে সর্বপ্রথম নির্মিত স্মৃতিস্তম্ভ অদম্য 24 কোথায় অবস্থিত? এটা অবশ্যই যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন তারা অবশ্যই এটা একটু দেখার চেষ্টা করবেন। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাইয়া জিকে শুধু আপনার ক্লাস করব, অন্য বই কি পড়বো? আচ্ছা, এখন তো সময় নাই, বই চাইলে আপনি জাস্ট আমি লাস্টে বলে দিব যে কি কি পড়বেন এই শেষ মুহূর্তে, একটু এইটুকু একটু দেখার চেষ্টা করেন। ওকে, এটার উত্তর কি হবে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে। যারা জাহাঙ্গীরনগরে আছেন তারা একটু অদম্য 24 দেখবেন, দেখলে মনে থাকবে। আচ্ছা, ডানে গরু বামে খাসি, কাব্য ভাইকে ভালোবাসি। আচ্ছা, পিয়াল পিয়াল হচ্ছে আমার ডিপার্টমেন্টের জুনিয়র ছোট ভাই, ও কমেন্ট করেছে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নাম্বার 30। উন্নত মামসির শিল্পকর্মটি জুলাই বিপ্লবের কোন শহীদকে নিয়ে অঙ্কিত? উন্নত মামসির প্রশ্নটা এত ছোট করে ফেলেছে কেন বলো তো? এই প্রশ্নটাকে মনে হয় কিছুই খাইতে দেওয়া হয় নাই। এটা কাকে নিয়ে আঁকা হয়েছে? শহীদ আবু সাইদকে নিয়ে আঁকা হয়েছে। তো শহীদ আবু সাইদ শহীদ হয় কবে? 16ই জুলাই, তাই না? 16ই জুলাই 2024 সালে শহীদ আবু সাইদ শহীদ হয়। এই যে শহীদ আবু সাইদকে নিয়ে আঁকা যে চিত্রকর্ম উন্নত মমশির, এটার শিল্পকর্মটির শিল্পীকে বলতো? এই শিল্পকর্মটির শিল্পীটাকে বলতো ভাইয়া আপুরা? শিল্পীটাকে কেউ বলতে পারেন? এই উন্নত মামসী শিল্পীটাকে? শিল্পী হচ্ছে শহীদ কবির, নামই তার শহীদ কবির হচ্ছে এটার শিল্পী। শহীদ কবির এটা শিল্পী। তো দেখবেন কয়েকদিন ফেসবুকে এরকম ভাইরাল হয়েছিল, শহীদ আবু সাইদ স্পোকেন ইংলিশ কিরকম যেন করে বলতো, খুব চমৎকার করে বলতো, ওনাকে নিয়ে ভাইরাল করে আপনারা ওটাকে শেষ করে দিলেন। আমি বলতে পারবো না অত সুন্দর করে, কিংবা হবেও না।
তো উন্নত মমশির এই শিল্পকর্মটি আঁকিয়েছে বা শিল্পী কবির, এটা কোন শহীদকে নিয়ে আঁকানো? শহীদ আবু সাইদকে নিয়ে আঁকানো। ইনি শহীদ হয়েছেন কবে? 16ই জুলাই 2024 সালে ইনি শহীদ হয়েছেন। ওকে, তো এখন আপনারা কি পড়বেন আমি জাস্ট একটু 1 মিনিটে বলি। তো আপনারা কি পড়বেন আমি যদি বলি অর্থনীতি থেকে, আপনারা একটু শেষ মুহূর্তে দেখার চেষ্টা করবেন। আবারও বলতেছি অর্থনীতি থেকে আপনারা একটু বাজেটটা দেখার চেষ্টা করেন না ভাই, বাজেটটা আপনারা অর্থনৈতিক সমীক্ষা দেখার চেষ্টা করেন, অর্থনৈতিক সমীক্ষা দেখার চেষ্টা করেন। আপনারা কি চেষ্টা করবেন? আপনারা চেষ্টা করবেন হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এখান থেকে কিছু কিওয়ার্ডস দেখার চেষ্টা করবেন, কিওয়ার্ডস দেখার চেষ্টা করবেন। এখান থেকে আর কি দেখার চেষ্টা করবেন? অর্থনীতিবিদদের যে উক্তিগুলো আছে, যে অদৃশ্যের কালো হাত, এই যে উক্তিগুলো আছে, এই উক্তিগুলো দেখার চেষ্টা করেন। এরপরে আপনারা ইউআরপি থেকে কি দেখার চেষ্টা করেন? যোগাযোগ ব্যবস্থা, সেটা যোগাযোগ ব্যবস্থার মধ্যে আপনি পাইতে পারেন কি? আপনি যোগাযোগ ব্যবস্থার মধ্যে কি কি পাচ্ছেন? যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়ক পথ, রেলপথ, এই যে ডুয়েল গ্রেজ রেল লাইন, তারপরে হচ্ছে এই যে পড়িয়েছি এই ব্যাপারগুলো। আপনি এখানে কি দেখবেন? এখানে ফ্লাইওভার দেখবেন, এখানে দেখবেন মেগা প্রজেক্ট দেখবেন, এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, এরপরে আপনাকে যদি বলি সরকার ও রাজনীতি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি দেখবেন? আপনি এখান থেকে আপনি সংবিধানটা একটু দেখবেন। সংবিধান যেহেতু আপনারা বলতে পারেন যে এটা ল নাই পড়বো কিনা, সংবিধানটা একটু দেখেন। আপনারা এখান থেকে সরকার ব্যবস্থা একটু দেখেন, এখান থেকে বিভিন্ন সংস্থা দেখেন বাংলাদেশে, যেমন বার্ড আছে, তারপরে আরডিএ আছে, এই সংস্থাগুলো একটু দেখার চেষ্টা করবেন। আপনারা নৃবিজ্ঞান থেকে কি কি দেখার চেষ্টা করবেন বলেছি কিন্তু, নৃবিজ্ঞান, আবারও বলতেছি উপজাতি থেকে একটু দেখবেন, উপজাতি। আপনারা এখানে দেখবেন মানব জাতির জন্ম, বাঙালি জাতির উৎপত্তি। আপনারা এখানে দেখবেন হচ্ছে কি সম্পর্ক, সম্পর্ক একটু দেখার চেষ্টা করবেন। আপনারা ভূগোল থেকে, জিওগ্রাফি থেকে কি দেখবেন? জিওগ্রাফি থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা একটু দেখার চেষ্টা করেন। তারপরে বাংলাদেশের ভূপ্রকৃতি দেখার চেষ্টা করেন, মহাদেশ পরিচিতি দেখার চেষ্টা করেন। তো এই হচ্ছে, আপনাকে শেষ মুহূর্তে এইটুকু একটু দেখে আসার চেষ্টা করবেন। ওকে, স্ক্রিনশট মারো ভাই। যেহেতু বি ইউনিটের জন্য ক্লাস করা যাবে, বুঝি নাই তোমার প্রশ্ন, যে বি ইউনিটের জন্য কি ক্লাস করা যাবে মানে কি? বুঝলাম না তোমার কথাটা, আমি বুঝি নাই, এখনো বোধগম্য হয় নাই বোঝার মতো। আচ্ছা, আচ্ছা, তো সবাইকে বিদায় দিতে হচ্ছে। বিদায় দেওয়াটা একটু কঠিন। যারা জাহাঙ্গীরনগরের দীর্ঘদিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আমাদের সাথে প্রায় 7 থেকে 8 মাস যারা ছিলেন, তাদেরকে আজকের ক্লাসের মধ্য দিয়ে বিদায় দিতে হচ্ছে। আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পান আর না পান একজন ভালো মানুষ হবেন, এতটুকুই আমার মেসেজ বা বার্তা। তো যদি কালকে আপনারা কেউ দেখা করতে চান, অবশ্যই শহীদ মিনারে আসবেন, এসে দেখা করবেন ভাইদের সাথে। আমাদেরও আপনাদের দেখতে ভালো লাগে, কারণ আপনাদের সাথে আমাদের কথা হয়েছে শুধু কমেন্টের মাধ্যমে। তো আমরা ক্যামেরার সামনে দাঁড়ায় দিন রাত কথা বলি, আপনারা ক্যামেরার ওই পাশ থেকে আমাদের কথাগুলো শোনেন। তো আপনাদেরও ভালো লাগবে যে ক্যামেরার মানুষ যখন আপনাদের সামনে একটু কথা বলবে, এই ব্যাপারগুলো আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো তোদের প্রতি তোদের তুই করে বললাম, অনেক অনেক ভালোবাসা তোদের জন্য। তোরা জাহাঙ্গীরনগর হোক কিংবা রাজশাহী ইউনিভার্সিটি হোক কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, দেশের যে বিশ্ববিদ্যালয়ে পড়িস, ভাইদের সাথে আপুদের সাথে যোগাযোগ রাখিস। তোদের একদিন হলেও একটু হলেও আমরা শিখিয়েছি, চেষ্টা করেছি অন্তত। তো যোগাযোগ রাখিস, ভালো লাগবে। তোদের জন্য অনেক দোয়া। আর কখনো দেখা হলে কথা বলিস, এতটুকুই। আর কিছু বলার নেই। আজ শেষ দিনে, অনেক দিন ধরে তোদের সাথে ছিলাম, দীর্ঘদিন। তোদের প্রতি একটা মায়া মহব্বত, তোদের সামনে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে লাগলে তোদের নামগুলো, আমি যে প্ল্যাটফর্মে ক্লাস নেই কেন, অনলাইনে যেখানে কেন ক্লাস না নেই,
তোরা সেখানে চলে যাইতি। তো এই ব্যাপারগুলো আমাকে অনেক বেশি করবে যে আমার স্টুডেন্টরা এমন ছিল, এই একই নাম আমি যদি ওই ঝিনাইদহতে একটা অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে ক্লাস নিচ্ছি সেখানেও তোরা চলে যাইতি, মেডিকেল কোচিংয়ে ক্লাস নিতে গেলাম সেখানেও তোরা চলে যাইতি, মানে তোদের নামগুলো আমার পড়তেই হতো। তো তোদের জন্য অনেক দোয়া, তোদের কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। আজকের ক্লাসটা একটু বেশি ইমোশনাল, বিকজ তোদের সাথে মনে হয় না জাহাঙ্গীরনগরের কোর্সের পরে হয়তো বা তোদের সাথে দেখা হবে, বাট এই যে মানে অফিসিয়ালি তোদের সাথে আমাদের জাহাঙ্গীরনগরের কোর্স নিয়ে তোদের সাথে আমার আজকে শেষ ক্লাস ছিল। ওকে, মিস করবো রাফি, সবাইকে মিস করবো ভাইয়া, তাসনিম, সোমায়া তাসনিম, হ্যাঁ সবার জন্য দোয়া রইলো। আজানও পড়ে গেছে, সবাই কালকে জাহাঙ্গীরনগরে খুব ভালোভাবে পরীক্ষা দিস, নিজের সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করিস, বাকিটা আল্লাহ তাআলা জানে। আসসালামু আলাইকুম। ওকে, আমিও মিস করবো তোদেরকে, অনেক অনেক মিস করবো তোদেরকে। আল্লাহ হাফেজ।